সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্নভাবে চালু আছে, তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায়, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। ব্যারিস্টার কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিআরের অভিজ্ঞতা আছে তার একটা গবেষণাধর্মী, একটা বিশ্লেষণধর্মী বক্তৃতা দিয়েছেন। আমরা খুব সমৃদ্ধ হয়েছি। তাতে করে দেখা যায় কোথাও কোথাও 1-1.5 বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে, এবং কোনো রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা 1 বছর 1.5 বছর হয়। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছেন, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। তা আমরা কি সেটা চাই? আমাদের জনগণের অভিপ্রায় কি? অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরাপুরি না অভিপ্রায়ের সরকার। বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার। তা আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কিভাবে? বলল অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা পুরোপুরি সাংবিধানিক না। প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যেই দলিল, সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এখানের ওখানের প্রেস ক্লাবের গুলিস্তানের বক্তৃতায়। সেই অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে, তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিরূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে। প্রস্তাবনার 4র্থ প্যারা। এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে গিয়ে সংবিধানের 7 ধারায় বলা আছে, আর্টিকেল 7-এ, যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, এবং 7-এর 2-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম, চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কখন হয়েছে এটা স্বীকৃতি? যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের 4 তারিখ 1972 সালে, যখন এটার কার্যকারিতা দেয়া হলো 16 ডিসেম্বর 1972 সালে। তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে, প্রেসিডেন্ট অর্ডার, পিইউ। কেন? কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে
জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর 1973 মার্চে। তারপরে সংসদ গঠিত হলো, সেই সংসদ অধিবেশনে বসলো, বসার পরে আবার স্থগিত হলো, তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল আর্টিকেল 93 অনুসারে। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে, এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে? বাংলাদেশের 2 নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পরের থেকে, দি কনস্টিটিউশন না প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972, এটা 2 নম্বর পিইউ। সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিইউ জারি করেছেন। কিন্তু এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করার বা তার আগে 1 নম্বর আইন লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার, বাংলাদেশের 1 নম্বর আইন, সেইগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে? সেটা জনগণের অভিপ্রায়। সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে? যেহেতু 25শে মার্চ 1971 একটা একতরফা যুদ্ধ ঘোষণা করা হলো, পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তখন 1970-এর পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন, তারা একত্রিত হয়ে, যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কনস্টিটিউশন রচনা করা হবে, তখন তারা ঘোষণা করলেন, আমরা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম, প্রকাশ করলাম, এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম। যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের ক্ষমতা, ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র বাহিনী ঘোষণা করা হলো। অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসরিত হলো জনগণের, এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন। কিন্তু এগুলা সবগুলোকে লেজিটিমেসি কখন দেয়া হলো? সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে।